ভাবুন তো, একটা দেশ যাকে একসময় বিশ্বমঞ্চে ডেভেলপিং নেশন বা উন্নয়নশীল দেশ হিসেবে কিছুটা করুণার চোখে দেখা হতো, সেই দেশকে আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির তালিকায় প্রথম 3-এ ঢুকে পড়া নিয়ে আর কোনো সন্দেহ প্রকাশ করা হচ্ছে না। এখন আলোচনা হচ্ছে শুধু হোয়েন বা কবে হবে তা নিয়ে। আর এই ভবিষ্যৎবাণী কোনো রাজনৈতিক প্রচার নয়, খোদ আইএমএফের চিফ ইকোনমিস্ট গীতা গোপীনাথের অকাট্য যুক্তি। তিনি পরিষ্কার ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়া উইল বিকাম দ্য 3rd লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। এটা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু এই গগনচুম্বী সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু কাঁটাযুক্ত চ্যালেঞ্জ, যা উপড়ে ফেলতে না পারলে আমাদের এই উত্থান হয়তো ইতিহাসের পাতায় অসম্পূর্ণ থেকে যাবে। আজ অদ্ভুত অথচ বাস্তবের এই বিশেষ বিশ্লেষণে আমরা ভারতের এই বিস্ময়কর উত্থান এবং তার পেছনের রূঢ় বাস্তবতাকে ব্যবচ্ছেদ করব। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব, যেখানে মেকি আবেগের কোনো জায়গা নেই, বরং প্রতিটি শব্দ সাজানো হয় গভীর বিশ্লেষণের উপর ভিত্তি করে। আজকের এই পর্বে আমরা শুধু ভারতের অর্থনীতির উত্থান নিয়ে কথা বলবো না, আমরা আলোচনা করব গ্লোবাল পাওয়ার শিফট, আইএমএফের সুচিন্তিত পার্সপেক্টিভ, আগামী দিনে রিফর্মস এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরির সেই নীল নকশা নিয়ে। আমরা দেখব কিভাবে ল্যান্ড, লেবার এবং ক্যাপিটালের সমীকরণ ভারতকে একটি গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি কোনো সাধারণ খবর নয়, এটি ভারতের আগামীর এক গ্রাউন্ড লেভেল জিওপলিটিক্যাল অ্যানালিসিস। বিগত কয়েক দশক ধরে আমরা একটি বাক্য বারবার শুনে আসছি, ইন্ডিয়া ইজ দ্য নেক্সট বিগ থিং। কিন্তু অনেক সমালোচক প্রশ্ন তোলেন, এটা কি শুধুই একটা পলিটিক্যাল স্লোগান, নাকি এর পেছনে রয়েছে কোনো পিওর ম্যাথামেটিক্স? দেখুন, আইএমএফ যখন কোনো দেশের ইকোনমি বিশ্লেষণ করে, সেখানে আবেগের বা জাতীয়তাবাদের কোনো স্থান থাকে না। তারা বিচার করে কঠিন সব নাম্বারস, গ্রোথ রেট, প্রোডাক্টিভিটি, ইনফ্লেশন এবং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি দিয়ে। আর ঠিক এই মাপকাঠিতেই ভারত আজ বিশ্বের সামনে এক বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছে। একটু গভীরে গিয়ে ভাবুন, আজ যখন আমরা বিশ্বের 2 শক্তিশালী অর্থনীতি জার্মানি এবং জাপানের দিকে তাকাই, তখন আমরা কি দেখি? তাদের ইকোনমি হয়তো আজ আকারে অনেক বড়, কিন্তু তারা আজ স্লো গ্রোয়িং বা স্থবির। সেখানে পপুলেশন এজিং এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ তাদের কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছে। তাদের ইনোভেশন হয়তো স্থির, কিন্তু সেখানে আর কোনো নতুন গতিবেগ বা অ্যাক্সেলারেশন নেই। ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে আছে আজকের ভারত। আমাদের হাতে আছে এক বিশাল ইয়ং পপুলেশন বা তরুণ কর্মবাহিনী। আমাদের গ্রোথ রেট বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে সর্বোচ্চ। আমাদের ডোমেস্টিক মার্কেট দিন দিন প্রসারিত হচ্ছে এবং ডিজিটাল ইকোনমির এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ম্যানুফ্যাকচারিং পুশ বা বিশ্বজুড়ে চলা গ্লোবাল সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন বা চীন নির্ভরতা কমানোর প্রবণতা। বিষয়টিকে একটি উপমার মাধ্যমে বোঝা যাক। ধরুন, একটি রাস্তায় একটি সাধারণ সাইকেল এবং একটি স্পোর্টস বাইক একসঙ্গে চলছে। সাইকেলটি অনেক দূর এগিয়ে থাকলেও তার গতি সীমিত এবং সে ক্লান্ত, কিন্তু স্পোর্টস বাইকটি সবেমাত্র তার গতি বাড়াতে শুরু করেছে। ভারত হলো সেই স্পোর্টস বাইক, যার অ্যাক্সেলারেশন তাকে খুব শীঘ্রই আগের সবাইকে ছাপিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে। আইএমএফের প্রজেকশন বা পূর্বাভাস বলছে 2028 সালের মধ্যেই ভারত জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এমনকি যদি আমাদের জিডিপির ভিত্তি বা রিভাইজিং করা হয়, তবে এই অসাধ্য সাধন হয়তো 2027 সালের মধ্যেই সম্ভব। এখানে আত্মবিশ্বাস নয়, এখানে ডেটা বা পরিসংখ্যান কথা বলছে। ভারত আজ আর বিশ্বের দাক্ষিণ্যের অপেক্ষায় নেই, বরং বিশ্ব আজ ভারতের বাজারের উপর নির্ভরশীল হতে বাধ্য। তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা আছে, যা অনেক সময় উগ্র জাতীয়তাবাদী আলোচনার ভিড়ে চাপা পড়ে যায়। বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হওয়া অবশ্যই গর্বের বিষয়, কিন্তু আইএমএফ স্পষ্ট ভাষায় একটি রূঢ় বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছে। গীতা গোপীনাথের মতে শুধু জিডিপির আকার বাড়ানো ভারতের আসল চ্যালেঞ্জ নয়, আসল চ্যালেঞ্জ হলো পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় বৃদ্ধি করা। বিষয়টিকে খুব সহজভাবে ভাবুন। আপনার বাড়িতে একটি বিশাল বড় কেক আনা হলো, যা দেখে প্রতিবেশীরা মুগ্ধ। কিন্তু সেই কেকটি যদি 100 জন মানুষের মধ্যে ভাগ করতে হয়, তবে প্রত্যেকে খুব সামান্য অংশই পাবে। অন্যদিকে আপনার প্রতিবেশীর বাড়িতে কেকটি ছোট হতে পারে, কিন্তু সেখানে মানুষ মাত্র 5 জন, ফলে তারা অনেক বেশি তৃপ্তির সঙ্গে খেতে পারছে। ভারতের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। আমাদের দেশ বড় হচ্ছে,
কিন্তু সাধারণ নাগরিকের জীবনযাত্রার মান বা কোয়ালিটি অফ লাইফ কতটা উন্নত হচ্ছে সেটাই হলো আসল মাপকাঠি। যদি আমাদের জিডিপি বাড়ে কিন্তু সেই অনুপাতে জব বা কর্মসংস্থান না বাড়ে, যদি মানুষের স্কিল বা দক্ষতা বৃদ্ধি না পায়, কিংবা যদি ওয়েলথ বা সম্পদের সুষম বন্টন না হয়, তাহলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি কাগজের পাতায় সুন্দর দেখাবে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের জীবনে তা হবে সম্পূর্ণ ফাঁপা। 2047 সালের বিকশিত ভারত বা উন্নত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি, তার মূল মন্ত্র শুধু গ্লোবাল র্যাঙ্ক নয়, বরং আমাদের প্রতিটি নাগরিককে দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্ত করে এক উন্নত জীবন প্রদান করা। আমাদের লড়াইটা শুধু সংখ্যার সাথে নয়, আমাদের লড়াইটা হলো বৈষম্যের সাথে এবং জীবনযাত্রার মান উন্নয়নের সাথে। ভারতের এই অবিশ্বাস্য যাত্রায় আইএমএফ একটি বিশেষ বিষয়কে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে, যা ভারতের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে, আর তা হলো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। গত এক দশকে ভারত যেভাবে রোডস, হাইওয়ে, পোর্টস, রেলওয়েজ এবং লজিস্টিক্স করিডোরসের উন্নয়ন ঘটিয়েছে তা সত্যিই নজিরবিহীন। এই পরিকাঠামো উন্নয়ন হয়তো সবসময় খুব বেশি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কিন্তু এগুলো চরমভাবে ইকোনমি ফ্রেন্ডলি। ভারতের এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের যে বিস্তার আমরা দেখছি, তা আসলে আমাদের দেশের অর্থনীতির ধমনীগুলোকে খুলে দেওয়ার মতো। একটু ভেবে দেখুন, আগে একটি পণ্যবাহী ট্রাককে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে 3 দিন সময় লাগতো। আজ সেই পথ অতিক্রম করতে সময় লাগছে মাত্র 24 ঘন্টা। যখন সময় কমে, তখন লজিস্টিক্স কস্ট বা পরিবহন খরচও কমে যায়। আর এই খরচ কমা মানেই হলো ভারতের তৈরি পণ্যের বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা বেড়ে যাওয়া। এই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের পাশেই দাঁড়িয়ে আছে ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। আজ ভারতের ইউপিআই, আধার এবং ডিজিটাল পাবলিক প্ল্যাটফর্মস সারা বিশ্বের কাছে গবেষণার বিষয়। এটি কোনো বিলাসিতা নয়, এটি হলো ভারতের ইকোনমিক প্লাম্বিং। আজ যখন একজন সাধারণ ফুটপাতের বিক্রেতা ক্যাশলেস পেমেন্ট গ্রহণ করছেন, তখন তিনি অজান্তেই ভারতের ফর্মাল ইকোনমির অংশ হয়ে উঠছেন। এই ডিজিটাল বিপ্লব দুর্নীতির পথ বন্ধ করছে এবং সরাসরি মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছে দিচ্ছে। ভারত আজ আর শুধু সফটওয়্যার এক্সপোর্ট করে না, ভারত আজ গোটা বিশ্বকে ডিজিটাল জীবনযাপনের নতুন দিশা দেখাচ্ছে। একসময় ভারতের কর ব্যবস্থা ছিল একটা গোলক ধাঁধার মতো। প্রতিটি রাজ্যে আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা কর, কিন্তু জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আসার পর পুরো চিত্রটা বদলে গেছে। যদিও জিএসটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং এখনও কিছু সমস্যা আছে, কিন্তু আইএমএফের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ইকোনমিক সার্জারি। ভারতের মতো একটি বৈচিত্র্যময় এবং বিশাল দেশে একটি ইউনিফাইড ইনডাইরেক্ট ট্যাক্স সিস্টেম চালু করা চারটিখানি কথা নয়। সাম্প্রতিক সময়ে জিএসটির যে সরলীকরণ করা হয়েছে, তাতে ছোট ব্যবসায়ীদের ভোগান্তি কমেছে এবং কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার প্রবণতা বেড়েছে। জিএসটি আজ ভারতের জন্য একটি কমন ল্যাঙ্গুয়েজ অফ ট্রেড বা বাণিজ্যের এক অভিন্ন ভাষা হয়ে দাঁড়িয়েছে। এটি ভারতকে কয়েকশো ছোট ছোট বাজার থেকে বের করে এনে একটি অখণ্ড বাজারে পরিণত করেছে। এই একীকরণের ফলেই আজ বিদেশি বিনিয়োগকারীরা ভারতের যে কোনো প্রান্তে ব্যবসা করতে সাহস পাচ্ছে। এটি ভারতের অর্থনৈতিক অখণ্ডতার এক নীরব দলিল। একটি দেশ খুব দ্রুত বড় হচ্ছে, এটা শুনতে ভালো লাগে, কিন্তু যদি সেই প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আকাশছোঁয়া হয়ে যায়, তবে সেই প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী হয় না। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই কিভাবে অনিয়ন্ত্রিত অর্থনীতি একটি সাজানো দেশকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু ভারতের ক্ষেত্রে আইএমএফ যে বিষয়টি বিশেষভাবে প্রশংসা করেছে, তা হলো আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। ভারতের ইনফ্লেশন আজ বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে। ভারতের ফিস্ক্যাল ডিসিপ্লিন বা রাজকোষীয় শৃঙ্খলা এবং রিজার্ভ ব্যাংকের মনিটারি ক্রেডিবিলিটি আজ তুঙ্গে। এটি ঠিক যেন একটি দ্রুতগামী গাড়ি, যার গতি হয়তো অনেক বেশি, কিন্তু স্টিয়ারিং রয়েছে অত্যন্ত দক্ষ চালকের হাতে। বিশ্ব যখন যুদ্ধের দামামা আর অস্থিরতায় কাঁপছে, ভারত তখন তার বিচক্ষণ আর্থিক নীতির কারণে এক সুরক্ষিত বলয়ে বা সেফ জোনে থাকতে সক্ষম হয়েছে। এই স্থিতিশীলতাই হলো বিদেশি বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট আকর্ষণের প্রধান চাবিকাঠি। এবার আমাদের সেই তিক্ত সত্যের মুখোমুখি হতে হবে, যেখানে আইএমএফ স্পষ্টতই ভারতের দুর্বলতাকে চিহ্নিত করেছে। ভারতের ভূমি সংস্কার বা ল্যান্ড রিফর্মস এখনও একটি বড় বাধা। গীতা গোপীনাথের ভাষায় এটি লিটিল বিট মেসি,
যা আসলে একটি অত্যন্ত নরম শব্দ। বাস্তবে ভারতে ভূমি অধিগ্রহণ করা একটি দুঃস্বপ্ন বা নাইটমেয়ার বললেও কম বলা হয়। অস্পষ্ট মালিকানা বা আনক্লিয়ার টাইটেল, বছরের পর বছর ধরে চলা আইনি বিবাদ, জমি ব্যবহারের রূপান্তরের ধীর গতি এবং বিচার বিভাগীয় দীর্ঘসূত্রিতা, এই সব কিছু মিলে ভারতের ম্যানুফ্যাকচারিং খাতকে পঙ্গু করে রেখেছে। যে কোনো বড় ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি তৈরি করতে গেলে জমি প্রথম এবং প্রধান শর্ত। কিন্তু ভারতে একটি প্রজেক্ট শুরু করার আগেই অর্ধেক শক্তি খরচ হয়ে যায় জমি সংগ্রহ করতে। এর ফলে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে বিনিয়োগের খরচ বহুগুণ বেড়ে যায়। তবে আশার আলো দেখিয়েছে অন্ধ্রপ্রদেশের মতো কিছু রাজ্য, যারা ল্যান্ড পুলিং বা জমি ডিজিটালাইজেশনের মাধ্যমে নতুন মডেল তৈরি করেছে। ভারত যদি সত্যি বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং হাব হতে চায়, তবে জমি সংক্রান্ত আইনগুলোতে বৈপ্লবিক পরিবর্তন আনা আজ সময়ের দাবি। অর্থনৈতিক সংস্কারের কথা উঠলে আমরা প্রায়ই বিচার বিভাগের কথা ভুলে যাই, কিন্তু IMF মনে করিয়ে দিয়েছে যে জুডিশিয়াল রিফর্ম আসলে অর্থনৈতিক সংস্কারেরই একটি অবিচ্ছেদ্য অংশ। একটু চিন্তা করুন, যদি একটি ব্যবসায়িক চুক্তি ভঙ্গ হওয়ার পর বিচার পেতে 5 থেকে 7 বছর সময় লাগে, তবে কোনো আন্তর্জাতিক বিনিয়োগকারী এদেশে টাকা ঢালতে সাহস পাবে? বিচার ব্যবস্থার এই ধীরগতি আসলে ভারতের অর্থনৈতিক অগ্রগতির ওপর একটি অদৃশ্য ব্রেক বা বাধা। কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট বা চুক্তি কার্যকর করার ক্ষেত্রে ভারতের র্যাঙ্কিং উন্নত না হলে আমরা বড় বিনিয়োগ থেকে বঞ্চিত হবই। তাই ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা, বাণিজ্যিক বিবাদ নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এবং আইনি স্বচ্ছতা বজায় রাখা, এগুলো আর শুধু আদালতের বিষয় নয়, এগুলো এখন ভারতের জাতীয় অর্থনীতির স্বার্থ। ভারত গর্ব করে বলে আমাদের দেশে সবথেকে বেশি তরুণ সমাজ রয়েছে। আমরা একে বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কিন্তু IMF একটি অত্যন্ত চমকপ্রদ এবং চিন্তার বিষয় তুলে ধরেছে। 1980-র দশক থেকে আজ পর্যন্ত ভারত মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্র 30% এসেছে শ্রম বা লেবার থেকে। এর মানে কি? এর মানে হলো ভারত আসলে ক্যাপিটাল ইন্টেন্সিভ পথে এগিয়েছে, যেখানে শ্রমিকের চেয়ে যন্ত্র বা পুঁজির ভূমিকা বেশি ছিল। আমাদের এই বিশাল কর্মী বাহিনীকে আমরা সঠিকভাবে ব্যবহারই করতে পারিনি। এর কারণ হিসেবে উঠে এসেছে আমাদের কঠোর শ্রম আইন। এতদিন 100 জনের বেশি শ্রমিক থাকলে ছাঁটাইয়ের ক্ষেত্রে যে জটিলতা ছিল, তা অনেক কোম্পানিকে বড় হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও বর্তমানে এই সীমারেখা বাড়িয়ে 300 করা হয়েছে, কিন্তু গ্লোবাল সাপ্লাই চেনে চীনের বিকল্প হতে গেলে আমাদের আরও বড় আকারের কলকারখানা প্রয়োজন। আমাদের শ্রমিকদের আধুনিক বিশ্বের উপযোগী করে তুলতে হবে, যাতে তারা শুধু সংখ্যা নয় বরং সম্পদে পরিণত হয়। ভারতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর গ্যাপ বা শূন্যস্থান হলো শিল্পক্ষেত্রে চাকরি আছে কিন্তু যোগ্য লোক নেই, আবার অনেক যোগ্য লোক আছে যাদের সঠিক দক্ষতা নেই। আমাদের শিল্প ব্যবস্থা আর শিল্পের চাহিদার মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে। এই স্কিল গ্যাপ পূরণ করা না গেলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। চীন আজ থেকে 20 বছর আগে এই বিষয়টি বুঝেছিল এবং তারা তাদের শ্রমশক্তিকে গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলেছিল। ভারত আজ সেই পথেই হাঁটছে, কিন্তু আমাদের গতি আরও বাড়াতে হবে। হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ উন্নয়নই হবে আগামীর ভূরাজনীতিতে ভারতের প্রধান অস্ত্র। আমাদের তরুণদের শুধু ডিগ্রি দিলে চলবে না, তাদের হাতে তুলে দিতে হবে আধুনিক পৃথিবীর চাবিকাঠি। ভারতের বর্তমান নেতৃত্ব বারবার একটি কথা বলছেন, ভারত আর উপর থেকে চাপিয়ে দেওয়া নীতিতে চলবে না। আমাদের শক্তি হলো কোঅপারেটিভ ফেডারেলিজম। আজ বিভিন্ন রাজ্য নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতায় নামছে বিনিয়োগ টানার জন্য। উড়িষ্যা, মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলো যখন কোনো নতুন এবং সফল এক্সপেরিমেন্ট করে, কেন্দ্র তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। GST থেকে শুরু করে লেবার রিফর্মস বা জ্বালানি খাতের সংস্কার, সব ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের এই মেলবন্ধন অত্যন্ত জরুরি। এমনকি নিউক্লিয়ার এনার্জি বা পারমাণবিক শক্তিতে বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দেওয়া কোনো আদর্শগত সিদ্ধান্ত নয়, বরং এটি ভারতের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোর একটি প্র্যাগম্যাটিক বা বাস্তবসম্মত পদক্ষেপ। বিশ্বের কাছে ভারতের বার্তা আজ খুব পরিষ্কার, ইন্ডিয়া ইজ ওপেন ফর বিজনেস। ভারত আজ বলছে, আমরা আপনাদের কথা শুনতে প্রস্তুত। এই ছোট বাক্যটি কিন্তু এক গভীর প্রতীকী অর্থ বহন করে। যেখানে আত্মবিশ্বাস থাকে, যেখানে স্বচ্ছতা থাকে, পুঁজি সেখানেই প্রবাহিত হয়। ভারত আজ শুধু আমন্ত্রণ জানাচ্ছে না, ভারত আজ বিনিয়োগের জন্য একটি সুস্থ এবং লাভজনক পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসা
এবং গ্লোবাল ক্যাপিটাল বা বিশ্ব পুঁজিকে ভারতের বিকাশে অংশীদার করা, এটাই হলো আধুনিক ভারতের রণকৌশল। বর্তমান বিশ্বের ভূরাজনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমেরিকা এবং চীনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা, বিশ্বজুড়ে সাপ্লাই চেন বদলে ফেলার তোড়জোড়, এই সব কিছু ভারতকে এক অনন্য সুযোগ এনে দিয়েছে। ভারত আজ কোনো নিষ্ক্রিয় দর্শক নয়। ভারত আজ একটি ব্যালেন্সিং পাওয়ার বা ভারসাম্য রক্ষাকারী শক্তি। যখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে, তখন ভারত হবে বিশ্ব ব্যবস্থার তৃতীয় প্রধান স্তম্ভ। ভারতের নীতি আজ আর কারো দ্বারা চালিত হয় না। ভারত আজ রুল টেকার থেকে রুল মেকার হওয়ার পথে। আমাদের এই উত্থান কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এবং এটি আমাদের হৃতগৌরব পুনরুদ্ধারের এক সংগ্রাম। আজ যদি IMF-এর মতো আন্তর্জাতিক সংস্থা বলে যে ভারতের উত্থান অনিবার্য, তবে মনে রাখবেন, এটা কোনো দয়া বা দান নয়। এটা আমরা আমাদের কঠোর পরিশ্রম, স্থিতিশীলতা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অর্জন করেছি। কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। ইতিহাস কখনো আত্মতুষ্টিকে ক্ষমা করে না। 2047 সাল আমাদের কাছে শুধুই ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি একটি প্রতিশ্রুতি। এই যাত্রায় সাফল্য কোনো গ্যারেন্টিযুক্ত বিষয় নয়, তবে আমাদের সামনে যে সুযোগ এসেছে তা ঐতিহাসিক। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের প্রজন্মকেই শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে হবে। আর ঠিক এখানেই অদ্ভুত অথচ বাস্তব আপনাকে শুধু খবর শোনায় না, আপনাকে বাস্তবতার আয়নার সত্যকে চিনতে বাধ্য করে। কারণ অন্ধ আবেগ নয়, গভীর বিশ্লেষণই পারে আমাদের সঠিক পথ দেখাতে। আমি সুশোভন। আজকের এই বিশ্লেষণ কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। দেশের স্বার্থে, দশের স্বার্থে সত্যকে তুলে ধরাই আমাদের লক্ষ্য। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।